আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এই কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর যে কোনো সময় লন্ডনে নেওয়া হবে। দুজন বিদেশি চিকিৎসক সহ মোট ১৬ জন বেগম জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। সব গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে কাতার সরকারের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 27 নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসা নিয়ে আসছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড উন্নত চিকিৎসা নিশ্চিতে চেষ্টা করে আসছিল শুরু থেকেই। উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয়, তখন যুক্তরাজ্য থেকে ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিলি ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার বিদেশ যাত্রার ঝুঁকি যাচায়। সব বিবেচনায় লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। বেগম জিয়ার এবারের যাত্রায় দুজন বিদেশি চিকিৎসক সহ মোট 16 জন সঙ্গী হবেন। ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমানবন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে দুপুরে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আপনি আমাদেরকে জানাবেন বেগম জিয়ার এখন বর্তমান কি অবস্থা শারীরিক, এবং তাকে বহনকারী বিমানটি কখন নাগাদ যাত্রা শুরু করতে পারে লন্ডনের উদ্দেশ্যে, সেই বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা যদি একটু বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আজ মাঝামাঝি রাত অথবা আগামীকাল ভোরে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে কাতার সরকার থেকে পাঠানো যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় আসতে দেরি হচ্ছে, এমনটাই কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কখন ঠিক কাতার থেকে সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এটি কিন্তু এখনো নিশ্চিত করে বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। আমরা যদি একটু বলে রাখি যে কাতার এয়ারওয়েজের সেই বিমানটি কিন্তু দোহা থেকে বিকেল 4টার সময় রওনা হওয়ার কথা ছিল এবং এইখানে পৌঁছানোর কথা ছিল, তবে সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হইনি। আমরা যদি একটু বলে রাখি যে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে বিমানটি থাকবে সেই বিমানে কিন্তু অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে। সেই বিমানে কিন্তু বাংলাদেশ থেকে যদিও 14 জন যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট 18 জন সদস্য যাওয়ার তথ্য আমরা পেয়েছি। যদি একটু বলে রাখি যে চেয়ারপারসন বেগম জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কিন্তু আজ রাত 12টার পর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি আগামীকাল সকাল 9টার কিছু পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারেন এবং তিনি সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং একই সঙ্গে সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনিও কিন্তু লন্ডনে যাবেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার সাথে যে চিকিৎসা বহর যাচ্ছে সেই চিকিৎসা বহরে কিন্তু যুক্ত হচ্ছেন ওনার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। জোবাইদা রহমান কিন্তু মেডিকেল বোর্ডেরও একজন সদস্য, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছেন সেখানে কিন্তু অন্যতম সদস্য, এমনটাই কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। আমরা যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়াকে লন্ডনের এর আগে কিন্তু লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছিল, যদিও এবার আমরা জানতে পারছি বিকল্প হিসেবে লন্ডন ব্রিজ হাসপাতালেও ওনাকে চিকিৎসা দেওয়া হতে পারে, যেহেতু
যেহেতু লন্ডন ব্রিজ হাসপাতালটি ফুসফুস, কিডনি এবং লিভারের জন্য অত্যন্ত বিশেষায়িত একটি প্রাইভেট হাসপাতাল। এবং আমরা যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বেলা 11টার দিকে এভারকেয়ার হাসপাতালে জরুরি বৈঠকে বসে এবং বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া বা লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। তারপরেই কিন্তু দুপুর 2টার দিকে এখানে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে বলা হয় যে ওনাকে অতি দ্রুত যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তুতি বিষয়ে জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার, খালেদা জিয়ার চিকিৎসা কোথায় দেওয়া হতে পারে এবং এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এবং শাশুড়িকে নিতে আমরা জেনেছি তার পুত্রবধূ বাংলাদেশে আসছেন এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, তিনি কখন দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? এখানে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া লন্ডনে নতুন একটি হসপিটালে, যেটি বিশেষায়িত প্রাইভেট হসপিটাল, যেটির নাম হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল এবং এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক টাওয়ার ব্রিজের ঠিক পাশে ট্যামস নদীর পাড়ে অবস্থিত এই বিশেষায়িত হসপিটাল। এখানে মূলত লিভার, ফুসফুস এবং হৃদরোগের জন্য স্পেশাল চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিখ্যাত চিকিৎসকগণ এখানে চিকিৎসা দিতে আসেন এবং এটি বলা হয় থাকে যে পৃথিবীর মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ প্রাইভেট হসপিটাল। এবং যেহেতু খালেদা জিয়া লিভার ফুসফুসের এই সমস্যা সবচেয়ে বেশি এবং সে কারণে মূলত খালেদা জিয়াকে এবার এই লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে বলে এখানে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ জনেরা আমাদেরকে জানিয়েছেন। এবং বেগম খালেদা জিয়া হয়তোবা আগামীকাল শুক্রবার লন্ডন সময় হয়তোবা বিকেলের দিকে লন্ডনে এসে পৌঁছাতে পারেন এবং তারপর সরাসরি ওনাকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে যে রয়্যাল সুইট রয়েছে সেখান থেকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হবে, এমনটাই আমরা জেনেছি তারেক রহমানের ঘনিষ্ঠ মহল থেকে। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে ডাক্তার জোবাইদুর রহমান বাংলাদেশে গিয়েছেন কিনা, আমরা যতটুকু জেনেছি আজকে দুপুর নাগাদ অর্থাৎ লন্ডন সময় দুপুর নাগাদ তিনি এমিরেটস এয়ারলাইন্স অথবা কাতার এয়ারলাইন্সের কোনো একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ গিয়েছেন। এটি আসলে এখানকার তারেক রহমানের ঘনিষ্ঠজনেরা খুবই এটি গোপন রাখছেন, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সাথে আবার লন্ডনে আসবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখান থেকে রওনা দিয়েছেন এবং আগামীকাল সকাল বাংলাদেশ সময় সকাল নাগাদ তিনি বাংলাদেশে পৌঁছাতে পারেন এবং সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং তারপর কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের যখন ব্যবস্থা হবে একসাথে খালেদা জিয়ার সাথে আবার তিনি জোবাইদুর রহমানও লন্ডনে ফিরে আসবেন। এবং লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় প্রস্তুতি তারেক রহমান নিজে তদারকি করে এখানে সম্পন্ন করেছেন এবং যখনই খালেদা জিয়া লন্ডনে এসে পৌঁছাবেন সরাসরি তিনি লন্ডন ব্রিজ হাসপাতালে যাবেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি তার চিকিৎসা কার্যক্রম শুরু হবে। ফারিয়া, এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। স্যার, আপনাকে ধন্যবাদ। অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, ভোটার চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর প্রয়োজন। সরকারি প্রেসের বাইরে ব্যক্তিগত কোনো প্রেসে যেন ব্যালট পেপার ছাপানো না হয় সে ব্যাপারে সিইসিকে বলা হয়েছে। তিনি বলেন, প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে NIDর পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এ সময় ইসির নির্ধারিত সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আগামী নির্বাচনের জন্য আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ায় বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে।
বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। গত ৩রা নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। ১ মাস পর এবার আরও ৩৬টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করল দলটি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা খুব কম। আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও ২ আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম, দিনাজপুর ৫ AK-M কামরুজ্জামান, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু। এ সময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কথা বলেন তিনি। কনসালটেশন উইথ UK ডক্টরস এবং US এর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর থেকে। এ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন কমিটির সদস্যরা। পরে রুহুল কবির রিজভী জানান, কর্মসূচিগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারা দেশে জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। এছাড়া অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনা করা হবে। অন্যান্য সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা প্রার্থনা করবেন। এরপর যুবদলের উদ্যোগে মসজিদ মাদ্রাসায় সদকার জন্য মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন। এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। SSF সুবিধা শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, পরিবারের অন্য সদস্যদের জন্য নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। রেজওয়ানা হাসান জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 2টি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একই সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। উপদেষ্টা পরিষদের সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। অনেককে আসলে হাইটেক পার্কের জন্য জায়গা নিয়ে রাখেন, কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখেন, কিছু করেন না। কাজে সেখানে আইনে একটা পরিবর্তন একটা বিধান সংযোজন করা হবে যে 5 বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয়, তাহলে সেই জমি সরকার ফেরত নিতে পারবে। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে দায়িত্ব পালন করতে 64 জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, 26শে ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এমন একটি নির্বাচন যার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভিত তৈরি হবে। আরও জানাচ্ছেন AR বাদল। আওয়ামী আমলে জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত, এ কারণে এগুলো রাতের ভোট এবং তামাশার নির্বাচনের তকমা পায়। কুকুর শুয়ে আছে, ভোটার নাই। সেগুলোর প্রধান বলল এর কুত্তা মার্কা নির্বাচন। এগুলা কি কুত্তা নির্বাচন? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনকে যে কোনো ধরনের বিতর্ক থেকে মুক্ত রেখে যুগান্তকারী করতে সারা দেশের পুলিশ সুপার ও ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অতীতের কিছু নির্বাচনের কথা মনে চট করে আসে, কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে, যে লোকে জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। এ সময় তিনি তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে,
তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত তৈরি হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন স্মরণীয় করে রাখতে সবাইকে কাজ করতে হবে। এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। এ সময় জুলাই শহীদ 10 বছরের শিশু আনাজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে আবেগী হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। আনাজ একজন শহীদ বালক, সে 10ম শ্রেণীর ছাত্র ছিল। তার চিঠি মাকে বলছেন, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। বলেন, জীবন দিয়ে সে আমাদের দেখিয়ে গেছে কিভাবে কাজ করতে হবে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আর বাদল, RTV, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ সরকার গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেন। আদালতের এই রায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে জানান মামলার ইন্টারভেনার আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সে সঙ্গে মামলার অপর আসামি জুনায়েদ আহমেদ পলক ও পৃথক আরেক মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে 10 ডিসেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। JM মাহমুদের রিপোর্ট। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন হঠাৎ বন্ধ হয়ে যেত ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। পৃথক আরেক মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনালাপে হত্যার নির্দেশ, হত্যায় সম্পৃক্ততা ও উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ মিলেছে বলে জানান এ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব ওয়াজেদ জয়, উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন।
এদিন একই ট্রাইব্যুনালে গত বছরের জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন বক্তব্য দেয়। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের তারিখ ১৪ ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। 2 দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় পুতিনকে। আগামীকাল 2 নেতার শীর্ষ বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে পুতিনকে। পরে দিল্লির হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। খেলার খবর। বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপের ড্র হবে শুক্রবার। ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে রাত 11টায় শুরু হবে এর আনুষ্ঠানিকতা। 48 দলের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকছে জমকালো সব আয়োজন। প্রথমবারের মতো দেয়া হবে ফিফা শান্তি পুরস্কার। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিগেস্ট শো অন দি আর্থের আরও একটি আসর শুরুর 6 মাস বাকি। তার আগে হচ্ছে ড্র, যেখানে জানা যাবে 48 দলের কে কার প্রতিপক্ষ। এর মধ্যে প্রস্তুত যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টার। 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এখন পর্যন্ত 42টি দেশ টিকিট নিশ্চিত করেছে। বাকি দলগুলোর ভাগ্য জানা যাবে শিগগিরই। অবশ্য ইতিমধ্যেই জানা গেছে কোন দল থাকছে কোন পটে। 4টি পটে থাকছে 48 দল, প্রতিটি পটে থাকছে 12টি করে দেশ। 1 নম্বর পটে থাকছে 3 আয়োজক দেশ কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিং অনুযায়ী এরপর থাকছে বাকি 9 দল: স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। 2 নম্বর পটে থাকছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া। 3 নম্বর পটে থাকছে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, নবাগত উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা। 4র্থ পটে থাকছে নবাগত জর্ডান, কেপ ভার্দে, ঘানা, নবাগত কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড ও প্লে অফ থেকে আসা 6টি দল। আগেই নির্ধারিত স্বাগতিক মেক্সিকো এ, কানাডা বি ও যুক্তরাষ্ট্র ডি গ্রুপে খেলবে। এরপর বাকি ড্রগুলো এ থেকে এল পর্যন্ত মোট 12টি গ্রুপের জন্য নাম তোলা হবে 4টি পট থেকে। ইউরোপের ক্ষেত্রে একই গ্রুপে 2টি দল খেলার সুযোগ থাকলেও অন্যান্য কনফেডারেশনের বেলায় একই মহাদেশের 2 দল একই গ্রুপে থাকতে পারবে না। পুরো ড্র অনুষ্ঠানে থাকছে জমকালো সব আয়োজন আর বিশ্বের নামি দামি সব তারকাদের উপস্থিতি। এবারই প্রথমবারের মতো দেয়া হচ্ছে ফিফা শান্তি পুরস্কার। আর এই জমকালো আয়োজন উপভোগ করা যাবে ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।